স্যার বলো। স্যার স্যার যখন উলম্ব ভাবে স্প্রিংটা রাখবেন, স্প্রিং এর নিচে একটা ভর যুক্ত করব, তখন স্যার স্প্রিং যখন টেনে উপরের দিকে নিব, টেনে যখন নিচের দিকে হ্যাঁ, প্রসারিত করব, যখন স্প্রিংটা সাম্যাবস্থা থেকে উপরে যাবে তখন এমজিও নিচের দিকে, প্রত্যনের বল নিচের দিকে। তার মানে ওখানে তো বিস্তার কম হওয়ার কথা না, আর নিচের দিকে বিস্তার কম বেশি হওয়ার কথা না। বিস্তার একটু হেরফের হয় কিন্তু আমরা এটা ইগনোর করি, ঠিক আছে? একটু তো হেরফের হয়েই, মানে বিস্তার সমান কিন্তু ধরেই করা এটাকে হয়। হ্যাঁ হ্যাঁ সমান ধরেই করা হয়, কিন্তু অ্যাকচুয়ালি সমান হয় না। নিচের দিকে যতটুকু হয় উপরে ওঠার সময় তার থেকে একটু কম হয়, কিন্তু এইগুলো আমরা আলোচনার মধ্যে আনি না, ঠিক আছে? বিস্তার আমরা এই সমান ধরেই আমরা কাজটা করি, কিন্তু উপরে উঠে একটু কম, মানে উঠে যতটুকু নিচে নামে উপরের দিকে বিস্তারের মান তত হয় না। এবং আর অ্যাকচুয়ালি আসলে এই অভিকর্ষ ত্বরণ দিয়ে এটা হলো আইডিয়াল কেস না। আইডিয়াল কেস এটা না, আইডিয়াল কেস হলো অনুভূমিক ভাবে, ঠিক আছে? জি স্যার। আর স্যার আর লিফটে নামার ক্ষেত্রে স্যার বিষয়টা কি হবে স্যার? হ্যাঁ, স্যার লিফটে লিফট মানে লিফট যখন নামবে তখন? লিফট যখন নামবে তখন এই টি ইকুয়াল টু হবে হলো এরকম, টি ইকুয়াল টু হবে টুয়াইস পাই রুট ওভার এম বাই কে। তাহলে আমরা যদি এটা এটা এইভাবে লিখি, টুয়াইস পাই রুট ওভার ই বাই জি মাইনাস এ। এখানে সর্বদাই হলো এই, মানে আমরা যদি এটা দেখি টুয়াইস পাই রুট ওভার ই বাই এ ইফেক্টিভ, এ ইফেক্টিভ আমরা লিখি, এ ইফেক্টিভ, ইফেক্টিভ ত্বরণ যা হবে তাই। সেক্ষেত্রে স্যার আমরা প্রত্যয়নী বলকে কিভাবে মানে আইডেন্টি মানে তখন চিহ্নিত করি মানে প্রত্যয়নী বলটা কমে যাবে, তখন কার্যকর বল হবে হলো এই যে এম জি মাইনাস এ, তাহলে এটা হলো কে ই, তাহলে প্রত্যয়নী বলটাও তো কমে যাবে, প্রত্যয়নী বলটা কমে যাবে। কে ইন্টু ই মাইনাস এক্স হওয়ার কথা না স্যার? ওইটা ওইভাবে আমরা করতেছি না, যদি আমরা সাম্য অবস্থায় ধরি আর কি। সাম্য অবস্থায় ধরো এটার এই লব্ধি বল হলো এম জি মাইনাস এ, আর এর জন্য প্রসারণটা হলো কে ই। এরপরে আমি আরো টেনে ছেড়ে দিব, এটা হলো ডিফারেন্ট কথা, ওইটা নিয়ে আর আমাদের আলোচনা এখানে না, ঠিক আছে? কিন্তু স্যার যখন নামবে তখনই আচ্ছা, তো স্যার আমরা ঝাঁকিতে স্যার হ্যাঁ মানে দোলন গতি লাভ করবে স্যার। যখন নামবে, যদি আমরা বলি যে দেখো, যে শুরুতে স্থির আছে, আমরা একটু আই আই কে দেখাই। এই ধরো লিফট, এটা এ ইকুয়াল টু জিরো, তাহলে এখানে স্প্রিংটা আছে, এটা প্রসারিত অবস্থায় আছে, এম আছে, কতটুকু প্রসারিত অবস্থায় আছে, ধরো ই ই ই ই পরিমাণ প্রসারিত আছে। এখানে এম জি সমান কত, কে ই, ঠিক আছে? এখন যেই এটা এ ত্বরণের নিচে নামা শুরু করবে, তাহলে আমার এ এ ইফেক্টিভ কত হয়ে যাবে, এম এ ইফেক্টিভ কত হয়ে যাবে, এম জি মাইনাস এ, তাহলে এম জি মাইনাস এম এ, ঠিক আছে? তাহলে এটা হলো কে ই মাইনাস কে এ। এই এ বিস্তারে কি করবে, এ বিস্তারে দুলতে থাকবে, এই ই থেকে আরো সংকুচিত হয়ে যাবে, কে ই মাইনাস এ, তাহলে এটা ধরো কে ই প্রাইম। তাহলে বিস্তার স্যার কত হবে, ই প্রাইম, ই ই মাইনাস ই প্রাইম বিস্তারে কি করবে, বিস্তারে দুলবে। স্যার কে এটা কোত্থেকে আসলো? কোনটা? কে এটা? যে প্রসারিত হয়েছে কতটুকু, কি পরিমাণ? ই পরিমাণ। এখন যখন ত্বরণ নিচের দিকে ত্বরণ হইলো, কার্যকর বল কত,
জি মাইনাস এ ইন্টু এম। তাহলে এম জি মাইনাস এ, তাহলে এর জন্য প্রসারণ কি পরিমাণ হবে না কম হবে? কম হবে স্যার। তাহলে এটা কে ই প্রাইম। তাহলে এই যে ই মাইনাস ই প্রাইম এটাই হলো এ বিস্তার, এই বিস্তারে দুলতে থাকবে, এই বিস্তারে দুলতে থাকবে। ঠিক আছে। জি স্যার, বুঝছি। আচ্ছা আমরা ম্যাথের দিকে যাই আস্তে আস্তে, স্প্রিং এর ম্যাথ গুলো দেখি। ধরো একটা সেট আপ হলো এরকম, একটা সেট আপ এরকম, এখানে একটা ব্লক আছে, ব্লক আছে, এটা ঘর্ষণহীন, এখানে একটা স্প্রিং আছে এবং এইটা হলো প্রসারিত স্প্রিং, এটা স্থির অবস্থায় আছে, ঘর্ষণহীন তল। এটা এম, এটা কে। এম দেয়া আছে হলো 2 কেজি, কে দেয়া আছে হলো 250 নিউটন পার মিটার। একটা বুলেট, একটা বুলেট এটা ক্যাপিটাল এম দিই, ক্যাপিটাল এম। একটা বুলেট, ভর হলো 20 গ্রাম, ব্যাগ হলো ভি নট হলো 200 মিটার পার সেকেন্ড, ব্যাগে আঘাত করলো। ঠিক আছে। প্রশ্ন হলো দোলনকাল কত হবে এবং কত বিস্তারে দুলবে। স্প্রিং এর দোলনকাল কত হবে এবং কত বিস্তারে দুলবে। এইখানে কিন্তু অভিমুখভাবে যখন দুলবে তখন যে দুই দিকে বিস্তার সমান হবে, উলম্ব ভাবে দুললে একটু কম হয়, কিন্তু অনুভূমিকভাবে এটা পার্থক্য থাকে না। তাইলে এইখানে সংঘর্ষ ঘটবে, তাই না? সংঘর্ষে পর ভি হলে এম এম, ভি ইকুয়াল টু এম বাই প্লাস এম। আগে স্থির ছিল, বুলেট এসে আঘাত করছে এবং আটকে গেল। আচ্ছা আচ্ছা, 20 গ্রাম ভরের বুলেট এম ভরে স্থির বস্তুর উপর, স্থির বস্তুতে স্থির বস্তুকে স্থির বস্তুকে 200 200 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করে আটকে আঘাত করে আটকে গেলে স্প্রিং এর দোলনকাল কত হবে এবং কত বিস্তারে দিবে। তাহলে যেহেতু আটকে গেছে, এটা কি হবে, এখানে এসে আটকে যাবে। হ্যাঁ, তাহলে এখানে হলো গ্রাম, 0.02 ইন্টু 200 ডিভাইডেড বাই 2 প্লাস 0.02 কত আসে? 1.98 মিটার পার সেকেন্ড। এবং এইখানে একটু ঘর্ষণহীন নিত্যতা মানবে, ঘর্ষণহীন ভি স্কোয়ার ইকুয়াল টু হবে হাফ কে এ স্কোয়ার। ঠিক আছে, এটা হলো বিস্তার। তাহলে এখান থেকে আমরা পাবো হাফ হাফ
কাটা এ ইকুয়াল টু রুট ওভার এম প্লাস এম ভি স্কোয়ার বাই কে। তাহলে রুট ওভার 2.02 ডিভাইড বাই এত বিস্তারে তুলবে। স্যার 250 হবে না স্যার? হ্যাঁ স্যার কে এর মান তো 250 ছিল স্যার। ও আচ্ছা 250 ছিল। আরে হ্যাঁ হ্যাঁ কেন 250 0.178 0.1 178 0.178 মিটার 0.178 মিটার। আর টি কত? লকের ভর আটকে গেছে, বেশি হয়ে গেছে, তাহলে 2 পাই রুট ওভার 2.02 ডিভাইডেড বাই 2 সেকেন্ড 0.565 তুলনকাল। স্যার এখানে ভি টু ওমেগা এ দিয়ে করা যাবে? কোনটা? ভি ইকুয়াল টু ভি ইকুয়ালস টু ওমেগা এ স্যার। হ্যাঁ করা যাবে, একই আছে না? আগে আমার টি বের করে নিলাম, তাহলে এই যে ভি ইকুয়াল টু হলো ওমেগা এ। তাহলে ভি জি স্যার আসে। ইয়েস স্যার 0.178 আসে। 0.178 আসবে অবশ্যই। এটা দিয়েও করা যাবে, কেন অবশ্যই সলভ করা যাবে, এটা দিয়েও সলভ করা যাবে। স্যার তো ওই উপরে যে স্যার ওখানে কে ই মাইনাস কে এটা কি করে হলো এবার একটু বলবেন? ওখানে যখন লিফটের ক্ষেত্রে এমজি মাইনাস এম এ ইকুয়াল কে ই মাইনাস কে এটা কি করে হলো এবার একটু বলবেন? এটা তো একবার বলছি, নরমালি ই পরিমাণ প্রসারিত হওয়ার কথা, কিন্তু যখন ত্বরণ লাভ করলো তখন প্রসারণটা একটু কমে যাবে। এই দুইটার বিয়োগ ফলটাই আসলে আমরা ওই ভাবে লিখছি আর কি। তখন এম জি মাইনাস এ ইকুয়াল এটা হলো মাইনাস ই প্রাইম, ঠিক আছে? তাহলে আমরা যদি এরকম লিখি এম জি মাইনাস এম এ ইকুয়াল টু কে ই প্রাইম, ঠিক আছে? তাহলে এই যে আমরা এটা এটা কি লিখতে পারি? এম জি সমান কি লিখতে পারি? কে ই মাইনাস এম এ ইকুয়াল টু কে ই প্রাইম। তাহলে এম এ সমান কত? হ্যাঁ, কে ই মাইনাস ই প্রাইম লেখা যায়। জি স্যার। এই হলো এটার কাহিনী। আচ্ছা আমরা পরের ম্যাথে যাই। এখানে হুম, এটার উপরে আরেকটা ব্লক আছে, এখানে আরেকটা ব্লক আছে। এখানে মিউ ওয়ান হলো 0, মিউ টু আছে, একটা স্ট্রিং আছে,
কে ইকুয়াল টু হলো এক্স ইকুয়াল টু হলো 5 কেজি, আর স্মল এম ইকুয়াল টু হলো 1 কেজি। ঠিক আছে, সর্বোচ্চ কত বিস্তারে দুললে ব্লক দুটি একত্রে দুলবে? তিনটি সর্বোচ্চ কত বিস্তারে দুললে ব্লক দুটি একত্রে দুলবে? সর্বোচ্চ কত বিস্তারে দুললে ব্লক দুটি একত্রে দুলবে? তাহলে এইখানে যদি আমরা দেখি, এইটা এইটা এই যে আমাদের কি বলে ঘর্ষণের ক্লাস, নিউটনিয়ান মেকানিক্স এর ক্লাসগুলো আপলোড করা আছে, কেউ দেখলে আবার রিমাইন্ড করা যাবে যে আমরা যদি এখানে এই ধরে নিই আমরা এটা সর্বোচ্চ এ বিস্তারে আছে, এই বিস্তারটা সর্বোচ্চ পরিমাণে আছে এবং এটা এ, এখান থেকে এটা এ পরিমাণ প্রসারিত অবস্থায় আছে। তাহলে এইদিকে বল অনুভব করবে কত? একটা বল অনুভব করবে এবং এখানে সর্বোচ্চ বিস্তার সর্বোচ্চ হলে ত্বরণ কি হয়? মানটা সর্বোচ্চ। তাহলে এক্স ইকুয়াল টু এ, দিক কোন দিকে? এইদিকে। তখন এম এক্স ইকুয়াল টু এম এ, সরি, এম এক্স ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এ। এর দিক কোন দিকে? উল্টা দিকে। তাহলে এই যে ত্বরণ যদি এদিকে লাভ করে এম এক্স, এই ব্লকটা উল্টা দিকে ত্বরণ লাভ করবে এম এক্স। কেন? কারণ ব্লক গতি জড়তার জন্য স্থির থাকতে চায়, ব্লকটা গতি জড়তার জন্য স্থির থাকতে চায়, সে মুভ করবে না। সিম্পলি আবার আমরা একটু মানে এটা রিমাইন্ড করি যে ধরো এরকম যদি আমি একটা বস্তু আছে, এইটা μ1 0, তার উপরে আরেকটা বস্তু আছে এই যে μ2 0, তাহলে এইখানে হলো 10 কেজি, এখানে হলো 2 কেজি। তাহলে আমি যদি এদিকে 20 নিউটন বল দেই, তাহলে এ ইকুয়াল টু হবে 20/10, 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। এই যে আমি 12 কিন্তু নিলাম না, 12 নিব না। কেন? কারণ এই যে এ যদি এইদিকে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ লাভ করে, এ উল্টা দিকে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ লাভ করবে। ঠিক আছে, আপেক্ষিক ত্বরণ। আর অ্যাকচুয়ালি উপরেরটা তার জায়গায় কি থাকবে? একদম চুপ করে বসে থাকবে, চুপ করে বসে থাকবে। এইটা সরে যাবে ও নিচে ধুম করে পড়ে যাবে। ঠিক আছে, ঘর্ষণ যদি না থাকে। আর ঘর্ষণ থাকে তাহলে কি করবে? ও এই যে আপেক্ষিক ত্বরণটার এইটার বিরুদ্ধে একটা ঘর্ষণ মানে বাধাদানকারী বল কাজ করবে। তাহলে এই যে এম এক্স ত্বরণের জন্য এইদিকে একটা বল লাভ করবে, সেটা কত? এম এক্স। আর এইদিকে কাজ করবে F2। তাহলে F2 ইকুয়াল টু μ2mg, এইটা হলো এম এক্স সর্বোচ্চ ত্বরণ। ঘর্ষণ বল আর হলো আপেক্ষিক ত্বরণের জন্য ক্রিয়াশীল বল, দুইটা সমান আর বিপরীত হলে স্থির লব্ধি বল শূন্য ও আটকে থাকবে, কাটা। তাহলে এম এক্স হলো μ2g। সর্বোচ্চ এই ত্বরণ যদি হয় তাহলে ওরা কি থাকবে? একসাথে আটকে থাকবে। তাহলে এই যে আমরা এখানে লিখতে পারি যে ওমেগা স্কয়ার এ ইকুয়াল টু μ2g, মান মান নিয়ে মাইনাস আসলে বোঝায় একটা আরেকটার উল্টা। তাহলে এখানে এ কত হবে? μ2g বাই ওমেগা স্কয়ার। ওমেগা কত? বা স্যার এখানে মিউ2টা কি সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক আর কি। তাহলে ওমেগা কত? টি কত? 2 পাই রোটোবার এই যে এম প্লাস এম বাই কে। কেন এম প্লাস এম? কারণ দুইটা আমরা বলছি একত্রে দুলবে, একত্রে দুলবে মানে আলাদা হবে না। তাহলে 2 পাই 12/100 রোটোবার
12/100 কত আসে এটা? কত আসে? 2.176 2.176 2.176 yes সেকেন্ড। sir আচ্ছা, তাহলে মিউ 2 জি বাই 2s পাই বাই টি এই যে স্কয়ার। তাহলে এম এ কত? এ ইকুয়াল টু আমরা পেয়ে যাব মিউ 2 জি টি স্কয়ার বাই 2 পাই। তাহলে চলে আসবে 0.25 ইন্টু 9.8 ইন্টু 2.176 স্কয়ার ডিভাইডেড বাই 2 পাই। নিচে 4 পাই সর্বোচ্চ স্কয়ার হবে না? 4 পাই স্কয়ার হবে স্যার। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, নিচে 4 4 পাই স্কয়ার হবে স্যার। 4 পাই স্কয়ার, হ্যাঁ ঠিক আছে, 4 পাই স্কয়ার কত আসে? 0.294 স্যার এ ম্যাক্সটা বুঝি নাই কোনটা? স্যার, এ ম্যাক্স স্যার এইটা ওখানে এ ম্যাক্স নিলাম কেন? এইটা বোঝার জন্য এই যে বললাম যে নিউটনিয়ান মেকানিক্স এর ঘর্ষণের ক্লাস দেয়া আছে, ঠিক আছে, ভিডিওটা একটু দেখো। মেবি 3 নাম্বার বা 4 নাম্বার ক্লাসটা, 3 নাম্বার মনে হয়, 3 নাম্বার ক্লাস। ওকে স্যার। না স্যার এখানে এখন যেটা স্প্রিং এর জন্য mx নিচ্ছি, এটা কি স্যার মানে যখন একবারে x ইকুয়াল a পজিশনে যাবে ওই পজিশনের জন্য? সর্বোচ্চ যে ত্বরণ হইলে, এর থেকে বেশি ত্বরণ হইলে কি হয়ে যাবে? এফএস ম্যাক্স এর থেকে এমএ ম্যাক্সটা কি হয়ে যাবে? এফএস ম্যাক্স আর হলো এম এম এক্স যদি সমান হয় তাহলে লব্ধি বল কত? জিরো। এম যদি x হয়, তুমি জাস্ট তুমি মনে করো টেবিলে বসে আছো, তোমার খাতাটার উপরে তোমার ক্যালকুলেটরটা রাখো, রাইখে তুমি আস্তে আস্তে ক্যালকুলেটর আর হলো খাতা একসাথে যাচ্ছে, জুড়ে টান দাও, ক্যালকুলেটর জায়গায় বসে রয়েছে, খাতা চলে গেছে। তাহলে একটা একটা সর্বোচ্চ বল পর্যন্ত কি হবে? দুইটা একসাথে যাবে, এরপরে বেশি বল দাও, খাতা খাতার মতো চলে যাবে, ক্যালকুলেটর উপরে মানে টেবিলে ওই তার জায়গায় বসে থাকবে। তাহলে এর জন্য আমি সর্বোচ্চ যে ত্বরণ, সর্বোচ্চ যে বল দিতে পারি সেটা নিয়ে আমরা কাজ করতেছি। তাহলে আমরা যখন বিস্তার, সর্বোচ্চ বিস্তারে ত্বরণের মান সর্বোচ্চ, বেগের মান শূন্য, সর্বোচ্চ বিস্তারে ত্বরণের মান সর্বোচ্চ, বেগের মান শূন্য, আমরা কিন্তু এগুলো ধরে ধরে লিখাইছি যে এক্স জিরো হইলে এম এক্স কত, এম এক্স ও জিরো, আর এক্স এ হইলে প্লাস মাইনাস এ হলে এম এক্স হলো মাইনাস প্লাস ওমেগা স্কয়ার এ, ঠিক আছে। তাহলে এখানে সর্বোচ্চ একটা হলো যে যখন ব্লকটা এইদিকে ত্বরণ লাভ করবে, উপরের ব্লকটা উল্টা দিকে ত্বরণ লাভ করবে, এটা কার্যকরী দিকে সরে যায়। বা যখন হঠাৎ করে সে যদি স্থির থাকে তাহলে গতিশীল হতে চায় না, আর গতিশীল থাকলে স্থির হতে চায় না, তাহলে সে আসলে ওই দিকে বল কোন দিকে, বস্তুটা নিচের ব্লকটা যেদিকে যাবে ওই দিকে একটা বল লাভ করবে। এবং এইটার জন্যই আমরা এখানে সর্বোচ্চ যে বিস্তারটা পাবো হিসাবটা এটা কত আসে? এত বিস্তারে দুলতে দিলে না, দুইটা আলাদা স্যার হবে না, আগের একসাথে ম্যাথটাতে দুলবে। যদি স্যার ওই বুলেট যদি ব্লকটাকে ভেদ করতো তাহলে স্যার কিভাবে করতাম? ব্যাধি তো করছে, ওর সাথে আটকে গেল না। ওটা তো স্যার বুলেটটা তো ব্লকের ভিতরেই ছিল না? হ্যাঁ হ্যাঁ, যদি স্যার বুলেটটা ব্লক ভেদ করে আরেকটা নির্দিষ্ট বেগে যদি বাইর হয়ে যেত? তাইলে ওই যে বুলেটের বেগের পার্থক্য নিতাম আমরা। ও আচ্ছা স্যার, ঠিক আছে। আগে আমরা ওইভাবে নিতাম, এই যে কি বলে
সংঘর্ষের আগে এই যে ভরবেগের নিত্যতা অনুযায়ী বুলেট এত বেগ লাভ করলো, আদি বেগ এত, তাহলে ওই যে আগে আর পরের দিয়ে আমরা এইভাবে নিতাম এম ভি নট ইকুয়াল টু এম ভি ওয়ান প্লাস এম ভি টু। এখান থেকে ভি টু বের করতাম, করে তারপরে আমরা ওই হাফ এম ভি টু স্কোয়ার ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার এইভাবে নিতাম। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, পরের ম্যাথে যাই। এইখানে যদি আমরা একটা ঘন এরকম একটা গোলক নিলাম, হ্যাঁ, এটা এটা গড়ায় চলে গোলক, নিরেট গোলক, হ্যাঁ, আর এর সাথে আমরা এটা কেন্দ্র থেকে আমরা এটা স্প্রিংকে আটকায় দিলাম, কে বল ধ্রুবকের এটা গড়ায় চলে, এখানে কে এর মান দেওয়া আছে 2.94 নিউটন পার সেন্টিমিটার, নিউটন পার সেন্টিমিটার। এই নিরেট একটি নিরেট গোলকের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার এবং ঘনত্ব হলো 7800 কেজি পার মিটার কিউব। ঠিক আছে? স্প্রিং এর মান দেয়া আছে এত নিউটন পার সেন্টিমিটার। টিকে টিকে কতটুকু প্রসারিত করা হয়েছে? 23 ঠিক আছে? সাম্য অবস্থানে নাম্বার এ, সাম্য অবস্থানে গোলকের বেগ কত? নাম্বার বি, এর
আচ্ছা, এটা তো বলে দেওয়া দরকার ছিল। এবং এটি গড়িয়ে চললে সাম্য অবস্থানে। তাহলে এখানে টাউ ইকুয়াল টু কত? টাউ ইকুয়াল টু কত? আই আলফা না? ইকুয়াল টু টাউ বাই আলফা ইকুয়াল টু আর ক্রস এস। আর ক্রস এস। তাহলে 2 ইকুয়াল টু আর ইন্টু এস। তাহলে 5 এম এ। এফ ইকুয়াল টু 2 বাই 5 স্যার কোথেকে নিরেট আসলো? গোলক ভার কেন্দ্রের সাপেক্ষে জানো জড়তার ভ্রমণ কত? স্যার এটা গড়িয়ে চলছে না স্যার? হ্যাঁ হ্যাঁ, গড়িয়ে চলবে। তাহলে কি স্যার এম আর স্কোয়ার যোগ করতে হবে নাকি স্যার? এমন স্কয়ার কেন যোগ করবো? এটি আইটি স্পষ্ট হয়েছে। তাহলে আলফা আই টেন। হ্যাঁ ওইটাই, ওই বরাবর ত্বরণে ওই মুহূর্তে যে মুহূর্তে যা ত্বরণ থাকবে তাই। স্যার এটা স্পর্শ অক্ষের সাপেক্ষে তার বল বেরোতে হবে না? কোনটা? স্যার এই যে এই টাওয়ার এই যে নিরেট গুলো তো স্যার হ্যাঁ, স্পর্শকের সাপেক্ষে তো তার বিক্রি হবে। জড়তার ভ্রমণ আমরা বের করবো যখন এটি খুব আগে করবো। আমরা যখন এই যে mgh ইকুয়াল টু হাফ এম স্কয়ার প্লাস হাফ আই জি ওমেগা স্কয়ার, তাহলে এই দুইটা মিলে হাফ আই টি ওমেগা স্কয়ার না? জি স্যার। তাহলে আমরা এইভাবে লিখলে কি আর আমার এই স্পর্শকের সাপেক্ষে দরকার আছে? না না। তাহলে ঘর্ষণ বল আমরা পেয়ে গেলাম F ইকুয়াল টু 2/5 ma। এ চেঞ্জ হয়ে গেলে ঘর্ষণ বলও চেঞ্জ হতে থাকবে, এ চেঞ্জ হলে ঘর্ষণ বলও চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, এ চেঞ্জ হলে ঘর্ষণ বলও চেঞ্জ হবে। তাহলে এই যে এই মুহূর্তে আমাদের ত্বরণ কত? কার্যকর ত্বরণ কত আসবে? এম এ ইকুয়াল টু আসবে এম ওমেগা স্কয়ার এ মাইনাস 2/5 এম এ। তাহলে এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, এম প্লাস 2/5 এম এ ইকুয়াল টু এম ওমেগা স্কয়ার এ। তাহলে কি আসতেছে? 7/5 এম এ ইকুয়াল টু এম ওমেগা স্কয়ার এ। তাহলে এম কাটা, তাহলে এ ইকুয়াল টু
dt স্কয়ার ইকুয়াল টু -5/7 ওমেগা স্কয়ার এ। একবার ইন্টিগ্রেট করলে এইটা থেকে আমরা পাবো ভি, একবার ইন্টিগ্রেট যদি করা হয়, বা এটা হলো dv/dt ইকুয়াল টু হলো -5/7 ওমেগা স্কয়ার এ। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, dv ইকুয়াল টু পাওয়া যাবে -5/7 ওমেগা স্কয়ার এ ডিটি। তাহলে ভি কত হবে? ভি হবে -5/7 ওমেগা স্কয়ার এ টি প্লাস সি। এখন এইটা এটা এটা চলবে কিনা আমি শিওর না। আচ্ছা, এটা আমরা কালকের ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। এই কোশ্চেনের সলভ কালকের ক্লাসে দেখবো। আচ্ছা, এখন আমরা একটু কাজ শক্তি ক্ষমতার অংশ একটু করি, যে স্প্রিং ধ্রুবক কি কি বিষয়ের উপর নির্ভর করে, তারপরে আমরা এতে যাব আর কি। স্প্রিং ধ্রুবক কি কি বিষয়ের উপর নির্ভর করে? স্প্রিং ধ্রুবক নির্ভর করে নাম্বার 1 তাপমাত্রার উপর। এটা ব্যস্তানুপাতিক মোটামুটি, এটা আমাদের খুব বেশি আলোচনার না। নাম্বার 2, স্প্রিং ধ্রুবক স্প্রিং এর দৈর্ঘ্যের সমানুপাতিক হয়। স্প্রিং ধ্রুবক স্প্রিং এর দৈর্ঘ্যের সমানুপাতিক হয়। স্প্রিং ধ্রুবক স্প্রিং এর দৈর্ঘ্যের সমানুপাতিক হয়, ঠিক আছে? তাহলে কে প্রপোর্শনাল টু এল। স্প্রিং এর দৈর্ঘ্য যত বড় তার স্প্রিং ধ্রুবক ব্যস্তানুপাতিক হয়। স্প্রিং এর দৈর্ঘ্য বেশি হলে স্প্রিং ধ্রুবক কমে যায়। স্প্রিং এর দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক হয়। স্প্রিং এর দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে স্প্রিং ধ্রুবক কম হয়, 1/L। স্প্রিং এর দৈর্ঘ্য যত বেশি তার স্প্রিং ধ্রুবক একই যদি আমরা উপাদানের নেই, ধরো একই উপাদানের একটা দৈর্ঘ্য বেশি আর একটা কম, তাহলে এটা K1, এটা একটা K2, তাহলে এখানে K2 গ্রেটার দেন হবে K1। দৈর্ঘ্য যত ছোট হবে স্প্রিং ধ্রুবক তত বেশি হবে, কারণ আমরা একই বলের জন্য প্রসারণটা কি হবে, দৈর্ঘ্য বেশি হলে বেশি হবে, আর দৈর্ঘ্য যদি কম হয় প্রসারণটা কম হবে। স্যার, বলো। স্প্রিং ধ্রুবক তাপমাত্রার উপরে মানে কিভাবে নির্ভর করে? তাপ বাড়লে স্প্রিং এর ধরো লোহার এমনি যে বাধা দেওয়ার ক্ষমতা, তাপমাত্রা গরম করলে বাধা দেওয়ার ক্ষমতা এক থাকবে। একটা লোহার তারকে, হ্যাঁ, একটা স্প্রিং কে ঠান্ডা অবস্থায় এটাকে প্রসারিত করতে যে পরিমাণ শক্তি লাগবে, আমি যদি তাপমাত্রা অনেক এটাকে গরম করি, উত্তপ্ত করি, তাহলে এটা প্রসারণ করা ইজি হয়ে যাবে না? জি স্যার। তাহলে স্প্রিং ধ্রুবক কমে যাবে না? জি স্যার। হ্যাঁ, এটা হলো তো এই যে তাপমাত্রা যদি বাড়ে তাহলে আন্তঃআণবিক বল কমে যায়, তাহলে এর স্থিতিস্থাপক ধর্ম হ্রাস পায়। এটা কি স্যার তাপীয় প্রসারণ আসবে এখানে? তাপীয় প্রসারণ খুব বেশি একটা, মানে কঠিন পদার্থের ক্ষেত্রে তাপীয় প্রসারণটা আসলে খুবই কম। ওইখানে আমরা তাপীয় প্রসারণ নেওয়ার দরকার নাই, কারণ ও তো এই যে আমার প্রত্যয়নী বল প্রয়োগ করার ক্ষমতাটা কমে যাবে না? জি স্যার। এবং স্প্রিং এর উপাদানের উপর উপাদান তাপমাত্রার সাথে সম্পর্ক কি ব্যস্তানুপাতিক? হ্যাঁ, ব্যস্তানুপাতিক। স্প্রিং আমার মানে ওইটা জানা রাখা দরকার, এর জন্য তাহলে স্প্রিং ধ্রুবক হলো স্প্রিং এর দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক হয়। দৈর্ঘ্য বেশি হলে স্প্রিং ধ্রুবক কম হয়, কম হলে স্প্রিং ধ্রুবক বেশি হয়। তাহলে হলো K1/K2 ইকুয়াল টু L2/L1। এই হলো দৈর্ঘ্যের সাথে সম্পর্কটা। নাম্বার 3, স্প্রিং ধ্রুবক তারের প্রস্থচ্ছেদের সমানুপাতিক হয়।
স্প্রিং ধ্রুবক তারের প্রস্থচ্ছেদের সমানুপাতিক হয়। তারের প্রস্থচ্ছেদ, ধরো আমি একটা স্প্রিং বানাইলাম মোটা মোটা তার দিয়ে, এই যে এরকম করে, আরেকটা স্প্রিং বানাইলাম চিকন তার দিয়ে, একই উপাদানের আরেকটু চিকন, তাহলে এটা K1, এটা K2, এটা K3, কোনটা বেশি হবে? K1, তার এর থেকে K2 কম, K3 সবচেয়ে কম। ঠিক আছে, কারণ মোটা হইলে এটাকে প্রসারণ করাটা কষ্টকর, বাধা বেশি দিবে, প্রত্যয়নী বল বেশি হবে। তারপরে আসি নাম্বার 4, স্প্রিং ধ্রুবক স্প্রিং এর প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক হয়। ব্যস্তানুপাতিক হয়। স্প্রিং এর প্রস্থচ্ছেদ কেমন? ধরো আমি একটা স্প্রিং বানাইলাম মোটা করে, তারের দৈর্ঘ্য সমান, তারের উপাদানে তারের প্রস্থচ্ছেদ সমান, একটা বানাইলাম মোটা করে, আরেকটা বানাইলাম চিকন করে, তাহলে এটা K1, এটা K2, এখানে K2 গ্রেটার দেন K1 হবে। তাহলে যে স্প্রিং এর প্রস্থচ্ছেদ বেশি ওটাকে প্রসারিত করা সহজ, আর যেটা চিকন এটাকে প্রসারিত করা কঠিন। ঠিক আছে স্যার উভয় ক্ষেত্রে কি প্যাচ সংখ্যা সমান হবে? হ্যাঁ হ্যাঁ, প্যাচ সংখ্যা দৈর্ঘ্য সমান হইতে গেলে তো প্যাচ সংখ্যা সমানই হইতে হবে। ঠিক আছে, স্যার চিকনটা তাহলে কিভাবে স্যার বেশি আছে? চিকনটা না আরো সহজে আর প্রসারণ বা সংকোচন করা সম্ভব? আচ্ছা ধরো তুমি এই টান দিলা, এখন চিকনটার যতটুকু এই যে হলো, এই যে ধরো এরকম একটা, এখন এইভাবে দেখাই, এই তাহলে এই যে এই সরণটা হবে, চিকনটার জন্য এই সরণটা কি হবে? কম হবে না? যখন তুমি টান দিয়ে লম্বা করবা, এটা সামনাসামনি ক্লাসে দেখালে, ধরো এই এই যে আমরা একটা একে এরকম ধরি, এরকম, হ্যাঁ, প্রায় বৃত্তাকার। এখন যখন আমি একদিকে বল প্রয়োগ করি, ও কি করে? ও এরকম করে কাত হয়ে যায় না? স্প্রিং এর যে রিং গুলা, এক একটা যদি রিং চিন্তা করো, শুরুতে আট সাটো আছে, একটা রিং প্রায় প্রায় বৃত্তাকার অনুভূমিক, পরে যখন তুমি টান দিলা এক পাশে হেলে যাবে, আরেক পাশে উপরে উঠবে, তাই না? এরকম হবে না? ইয়েস স্যার। তাহলে তাহলে যদি প্রস্থচ্ছেদ বেশি হয়, তাহলে একই ক্ষেত্রের তুলনায় এটা সরণটা বেশি হবে, এটার তুলনায় নিচেরটা সরণটা বেশি হবে। কারণ ব্যাসার্ধ, ব্যাস যত বড়, এই এক্স এর মান, লম্বের মান তত, কোণ যদি একই হয়, থিটা যদি একই হয়, তাহলে ব্যাস যার বেশি, তার এই এক্স এর উলম্ব সরণটা কি হবে? বেশি হবে। কিন্তু স্যার আপনি তো মানে যে কোনো একদিকে সংকোচন করলে, যদি সম্পূর্ণ স্প্রিং এর মানে পুরো প্রস্থচ্ছেদ বরাবরই কোনো বল দিয়ে করি, তাহলে তো হ্যাঁ, আমি কম। একটু আবার দাঁড়াও, স্প্রিংটা হলো শুরুতে এরকম আছে, ধরো একবারে টাইট, তারপরে যখন করব একটা নাইমে যাবে না? তাহলে এই যে এটা নামে, এটা তো হলো এই যে শুরুতে প্রায় এরকম ছিল, পরে কি হলো, বল প্রয়োগ করাতে এটা এই যে এরকম এরকম কাত হয়ে যায়, এক পাশে কাত হয়ে যায়। তাহলে এই যে উলম্ব সরণ এক্স, আর এটা হলো ধরো ব্যাস আর ডি, ডি যত বেশি হবে এক্স এর মান কি তত বেশি হবে, ঢালু হবে না? কোণ তো থিটা, চিকনটারও কোণ থিটা, এটারও কোণ থিটা, একই কোণে হয়েছে, কিন্তু যার ব্যাস বেশি, তার ক্ষেত্রে উলম্ব যে মানে পারপেন্ডিকুলার যে ডিসপ্লেসমেন্ট এটা বেশি হবে।
আচ্ছা ঠিক আছে, এটা আমরা অফলাইন ক্লাসে এটাও একটু কথা বলবো না, মাথায় থাকবে আমার। তাহলে এইখানে যদি আমরা দেখি স্প্রিং ধ্রুবক, আমার এখানে যে ইকুয়েশনটা কাজে লাগবে, কে প্রপোর্শনাল টু ওয়ান বাই এল। তাহলে একটা স্প্রিং কে যদি আমরা টুকরা করি, একটি স্প্রিং কে m/n অনুপাতে বিভক্ত করলে m/n হয়, তাহলে নতুন বল ধ্রুবক কত হবে? কে বল ধ্রুবকের একটি স্প্রিং কে m/n অনুপাতে বিভক্ত করা হলো, তাহলে নতুন বল ধ্রুবক কত হবে? এদের দৈর্ঘ্য কত হবে? তাহলে কে এম প্রপোর্শনাল টু হবে 1/ln, আর কে এন প্রপোর্শনাল টু হবে 1/ln। ঠিক আছে, তাহলে কে এম বাই কে কত? l/lm না? তাহলে কে এম কত? কে ইন্টু l/lm। তাহলে আমরা এই lmটা কত? সিম্পলি আমরা সরল অনুপাত একটু মনে রাখি, ধরো 2:3 অনুপাতে 10 মিটার লম্বা একটা বাঁশ, এটাকে দুই টুকরা করলাম 2:3 অনুপাতে। এটা হবে m বাই m প্লাস n ইন্টু l। একটা হবে 4 মিটার আর একটা হবে 6 মিটার, তাই না? 10 মিটার লম্বা একটা বাঁশকে যদি আমরা দুই টুকরা করি 2:3 অনুপাতে, তাহলে 5 ভাগের 2 ভাগ একটা আর 5 ভাগের 3 ভাগ একটা, তাহলে lmটা হবে হলো m ডিভাইডেড বাই m প্লাস n l। আর ln কত হবে? n ডিভাইডেড বাই m m প্লাস n ইন্টু l। তাহলে দেখো আমরা যদি এখানে বসায় দেই কে, তাহলে l বাই lm কত? m প্লাস n বাই m, তাহলে ইন্টু m প্লাস n বাই n, তাহলে কে এম ইকুয়াল টু m প্লাস n বাই m ইন্টু কে। এবং কে এন কত? m প্লাস n বাই n ইন্টু কে। তাহলে কে এন আর কে এমটা হয়ে যাবে এরকম। বল ধ্রুবক কি হবে? বল ধ্রুবক বাড়বে, বল ধ্রুবক বাড়বে। তারপরে আসি স্প্রিং এর সমবায়। এটা আমরা একটা ছোট্ট একটা ম্যাথ করে আগাই। 100 নিউটন পার মিটার বল ধ্রুবকের একটি স্প্রিংকে 2:5 অনুপাতে বিভক্ত করলে টুকরা দুটির বল ধ্রুবক কত হবে, বা স্প্রিং ধ্রুবক কত হবে? তাহলে m হলো 2, n হলো 5, তাহলে কে এম হবে 5 প্লাস 2/2 ইন্টু 100। কত আসে? 350। 350 নিউটন পার মিটার। আর কে এন আসবে হলো 5 প্লাস 2/5 ইন্টু 100, 700/5। 140। 100 100
140। 40 নিউটন পার মিটার। এটা হলো সিম্পল একটা ম্যাথ, কিন্তু কাজের আসতে পারে বা আমাদের দরকার। এখন আসি স্প্রিং এর সমবায়। স্প্রিং এর সমবায় আবার এই যে আমরা যদি ঝুলায় দেই, অনেক কিছু কমপ্লিকেশন আছে। ঝুলায় দিলে ঝামেলা অনেক, ঝুলায় দেওয়ার বিষয় এগুলাতে আসলে ঝামেলা, বেশ ঝামেলা। তবে অনুভূমিক ভাবে যদি আমরা করি, তাহলে এই যে ভরের ঝামেলা নাই। সাধারণত আমরা স্প্রিং গুলার ভর নগণ্য ধরি এবং ওই বলটা এক রাখি। স্প্রিং গুলার ভর নগণ্য ধরি, বলটা এক রাখি। তাহলে আমরা স্প্রিং এর ভর প্রায় নগণ্য, প্রায় দেওয়া দরকার নাই, নগণ্য ধরা হয়। ঠিক আছে, স্প্রিং এর সমবায়ে এটা হলো আমাদের কন্ডিশন। তাহলে যদি আমরা শ্রেণী সমবায় দেখি, দুই ভাবে আছে। একটা হলো উলম্ব ভাবে আমরা দেখাই, ধরো এই একটা স্প্রিং নিলাম, এটা হলো K1 বল ধ্রুবকের, এই আরেকটা স্প্রিং নিলাম, এখানে M K2 বল ধ্রুবকের। এটাকে আমরা এইভাবেও সেট করতে পারি, এই একটা, এই আরেকটা, K1 K2, এটা হলো M। এটা বেশি পারফেক্ট, এটাতে অনেক ঝামেলা। তাহলে শ্রেণী সমবায়ে প্রত্যেক স্প্রিং এ প্রযুক্ত বল সমান হয়। প্রযুক্ত বল সমান হয়, কিন্তু প্রযুক্ত বল সমান, কিন্তু প্রসারণ ভিন্ন ভিন্ন হয়। ধরো এই স্প্রিংটা প্রসারিত হইলো E1, এইটা E2, সুতরাং E1 প্লাস E2 ইকুয়াল টু কি হবে? E। তাহলে mg বাই K1 প্লাস mg বাই K2 ইকুয়াল টু mg বাই Ks। সুতরাং 1 বাই Ks ইকুয়াল টু 1 বাই K1 প্লাস 1 বাই K2। স্যার এটা কি মানে যেটা খারাপ ভাবে ঝুলানো এটার জন্য প্রতিপাদন করলেন নাকি আনুভূমিকটার জন্য? দুইটার জন্যই তাই, স্যার দুইটার জন্য। দুইটা স্প্রিং এর ভর থাকলে তো স্যার দুই জায়গায় এমজি হবে। কোনটা? স্প্রিং এর ভর থাকলে তো স্যার দুই জায়গায় এমজি হবে না স্যার, এটা কমে যাবে না কিছু? স্প্রিং এর ভর নিলে সমবায়ের সূত্র হবে না। স্প্রিং এর ভর বিবেচনা করে এটা সমবায় হবে না। সমবায়ের শর্ত হলো যে বল সমান হইতে হবে। একটা তো কন্ডিশন আমার লাগবে না ফিক্স। ইয়েস স্যার। তাহলে এই যে আমরা ভর ধরলে আর যাই হোক, এটা সমবায় হবে না। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি আমরা হিসাব করতে পারবো, সেটা ডিফারেন্ট কথা, কিন্তু সমবায় হবে না। ওটা কিন্তু সমবায় হবে না। সিম্পলি এদিকে যদি আমি F বল প্রয়োগ করি, ঠিক আছে, এইটার প্রসারণ হবে E1, এটার প্রসারণ E2, দুইটাতেই F বল কাজ করবে। তাহলে এই যে E1 প্লাস E2 ইকুয়াল টু E, মোট প্রসারণটা কত হবে? E1 প্লাস E2 ইকুয়াল টু E, একই জিনিস। তখন আমরা নিব হলো এই যে F বাই K1 প্লাস F বাই K2 ইকুয়াল টু F বাই Ks। তার মানে 1 বাই Ks ইকুয়াল টু 1 বাই K1 প্লাস 1 বাই K2। তাহলে এটা গেল আমাদের শ্রেণী সমবায়। স্যার এক্ষেত্রে তো স্প্রিং এর ভর ম্যাটার করে না। স্প্রিং এর ভর ম্যাটার করতে গেলে আর যাই হোক সমবায়টা হবে না, মানে সমান্তরালের ক্ষেত্রে তো হওয়ার কথা না, কোনো ক্ষেত্রেই হওয়ার কথা না। তুমি যদি স্প্রিং এর ভর ইফেক্ট ধরো
আর যাই হোক এটা সমবায়ের হিসাব হবে না, এটা ইন্ডিভিজুয়াল হিসাব তুমি করতে পারবা কিন্তু সমবায় হবে না। বুঝে গেছে? জি স্যার বুঝছি। আচ্ছা, এটা গেল আমাদের শ্রেণী সমবায়। যদি আসি আমরা সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়ে যদিও আমরা একটা উপর নিচ দেখাই, কিন্তু উপর নিচ দেখাইলে এটা অনেক ঝামেলা আছে। ধরো আমি একটা নিলাম প্লাস্টিকের আর এটা নিলাম হলো লোহার, দুইটার আমরা কি করলাম এইভাবে সেট করে দিলাম, তাহলে হবে? হবে? না স্যার। ধরো একটা নিলাম 2 মিটার আর একটা নিলাম 0.5 মিটার, তাহলে আমরা সমান্তরালে এইভাবে যুক্ত করতে পারবো? না না স্যার। তাহলে এই যে স্প্রিং এর ক্ষেত্রে সমান্তরাল সমবায়ে এইভাবে, এটা হলো কন্ডিশনাল, এটা হলো কন্ডিশনাল। দৈর্ঘ্য প্রায় সমান হইতে হবে, স্প্রিং ধ্রুবকের মান কাছাকাছি হইতে হবে, এটা কন্ডিশনাল। স্যার ঠিক স্প্রিং আছে? ধ্রুবকের মানটা কাছাকাছি হওয়া লাগবে কেন? নাহলে দেখা যাবে যে একটা আরেকটা বেশি প্রসারণ হয়ে গেছে, এরকম এরকম বাইকে গেছে। স্যার মানে পার্থক্য যেমনই হোক, মানে এরকম হবে না যে বলটা সেই অনুপাতে বিভক্ত হবে? কিন্তু স্যার সমান্তরাল সমবায়ে প্রসারণ সমান হইতে হবে, সমবায়ে স্প্রিং গুলোর প্রসারণ সমান হইতে হবে। প্রসারণ বা সংকুচন সংকুচন সমান হবে। তার মানে ই এর মান কি হবে? ই এর মান সমান হবে। তাহলে এটা কন্ডিশন, কিন্তু কি হবে? যেহেতু কে ভিন্ন, বল ভিন্ন ভিন্ন হবে। স্যার আসলে কি সমান হয় যদি আমরা দুইটা ভিন্ন পদার্থের স্প্রিং না নেই? হলে না হলে এটা সমান্তরাল সমবায় হবে না। মানে যদি আমরা সমান করতে না পারি তাহলে আমরা এটা ইউজ করতে পারবো এটা না। সমান্তরাল সমবায়ে আমরা এটা ইউজ করতে পারবো না। ওই ম্যাথ সলভ করার অন্য পদ্ধতি আছে, এটা সমান্তরাল সমবায়ে আমরা ফেলতে পারবো না। আমরা তুল্য স্প্রিং ধ্রুবক এখানে পাবো না। বুঝছি স্যার। এই ঝামেলাটা থাকে না যদি আমরা এইভাবে সেট করি। ধরো একটা স্প্রিং এভাবে নিলাম, এখানে একটা ব্লক দিলাম, আর একটা স্প্রিং এভাবে নিলাম। এতে দৈর্ঘ্য ভিন্ন হোক বা যাই মানে ভিন্ন হোক, কোনো কিছু তাতে আসে যায় না। এবং দৈর্ঘ্য যদি কাছাকাছি হয় তাহলে আমরা এই যে এইভাবেও সেট করতে পারি। ঠিক আছে? এইভাবে যদি আমরা সেট করি তাহলে এটা পারফেক্ট হয়, কোনো ঝামেলা করে না। স্যার উপরের চিত্রটা কি সমান্তরালের? হ্যাঁ হ্যাঁ। এখন এটা কেমনে সমান্তরালে? ধরো আমি এটাকে সরায় এখানে নিয়ে আসলাম, তাহলে এই স্প্রিংটা কি হবে? স্যার আনুভূমিক ভাবে প্রসারিত হবে। রাখা হলে আমরা যদি স্প্রিংটাকে এখানে ব্লকটাকে এখানে সরে নিয়ে আসি, এই এই কে টু সরি কে ওয়ান এর এটা প্রসারিত হবে, আর এটা কি হবে? সংকুচিত হবে। সংকুচিত। তাহলে প্রসারিত হইলে বল কোন দিকে কাজ করবে? এই দিকে কাজ করবে কে ওয়ান ই, আর সংকুচিত হইলেও এই দিকে কাজ করবে কে টু ই। তাহলে এই যে মোট এফ ইকুয়াল টু হয়ে যাবে কে ওয়ান ই প্লাস কে টু ই। তাহলে কে পি ই ইকুয়াল টু কে ওয়ান ই প্লাস কে টু ই। তাহলে কে পি ইকুয়াল টু হলো কে ওয়ান প্লাস কে টু। এখন কোনো কারণে ই ভিন্ন, তাহলে আমি এই সূত্রটা কেমনে ফেলবো? এটা হ্যাঁ আমরা সলভ করতে পারবো, কিন্তু এটা সমান্তরাল সমবায়ের শর্তে তো আসবে না কোনোভাবেই। তাহলে দেখো একটা যখন প্রসারিত হলো, প্রসারিত হলে আনুভূমিকের ক্ষেত্রে যে সেকেন্ড কন্ডিশনটা আছে সেটা কি স্যার কে ওয়ান কে টু সমান হওয়া লাগবে? না না না,
সমান হওয়া লাগবে না। তা না হলে যেন কেমন হয়ে যায় না। না না না, এটা তো দুইটাই যখন আমি করব, ধরো এইভাবে যখন নিব, এখানে তো ওজনের বিষয়টা না, আমরা টান দিয়ে প্রসারিত করব। একটা বাধা কম দিবে, আরেকটা বাধা কি করবে? ও জি স্যার, বুঝতে পারছি। একটা বাধা কম দিবে, আরেকটা বাধা বেশি দিবে। ধরো আমি এইটাকে সরাই এখানে নিয়ে আসলাম, তাহলে এইটাও বাড়লো, এইটাও বাড়লো, দুইটাই। এটা এদিকে বল দিল K1E, এইদিকে বাধাদানকারী বল দিল K2E। তাহলে মোট বাধাদানকারী বল কত? F ইকুয়াল টু K1E প্লাস K2E। তাহলে আমাদের KP ইকুয়াল টু হয়ে যাবে K1 প্লাস K2। ও আচ্ছা, আমরা তো তুল্য বল ধ্রুবক নিলামই না। তাহলে এই যে, সরি, এটার ক্ষেত্রে টি কত হবে? 2s পাই রুট ওভার m ডিভাইডেড বাই ks। এখানে যদি আমরা ks বের করি, ks ইকুয়াল টু k1 k2 ডিভাইডেড বাই k1 প্লাস k2, তাই না? ইয়েস স্যার। দুইটার জন্য তাইলে এটা হয়ে যাবে 2s পাই, এখানে যদি বসাই রুট ওভার m k1 k2, না উল্টা হয়ে যাবে, উপরে যাবে, নিচে যদি বসাই k1 প্লাস k2, আর নিচে থাকবে k1 k2। আর নিচেরটার ক্ষেত্রে t ইকুয়াল টু হয়ে যাবে 2s পাই রুট ওভার m বাই kp, তার মানে 2s পাই রুট ওভার m বাই k1 প্লাস k2। এই হলো বল ধ্রুবক, দোলনকাল। একটা হলো শ্রেণী সমবায়, আর একটা সমান্তরাল সমবায়। স্যার সমান্তরাল সমবায়ে আমরা যেটা মানে যেখান থেকে সমীকরণটা প্রতিপাদন করলেন ওখানে স্যার কেপি ইন্টু ই নিচ্ছে, এখানে স্যার টুয়াইসই হবে না? কারণ যখন তুল্য স্প্রিং নিচ্ছি তখন তো দুইটা ই আমরা হিসাব করতেছি। কোনটা? স্যার সমান্তরাল সমবায়ের যে ইকুয়েশনটা নিয়ে নিয়ে আসলেন ওখানে। আমরা এমন একটা স্প্রিং দিয়ে এটাকে করতেছি যাতে বলের মানটা সমান হয়। এর জন্য মোট প্রসারণ ই ই ই কি E1 প্লাস E2 না? জি স্যার। তাহলে 2E নিব কেন? স্যার নিচেরটাতে স্যার সমান্তরালে। হ্যাঁ, হ্যাঁ স্যার এটাতে। 2E নিব কেন? মানে স্যার যখন আমরা তুল্য স্প্রিং নিচ্ছি তখন স্যার মানে দুই পাশের না না, দৈর্ঘ্যের ইয়াটাই আসছে না। এই যে দেখো আমরা একটা স্প্রিং নিতেছি, এটার পরিবর্তে একটা স্প্রিং নিতেছি, এটা কেপি, তাহলে কতটুকু সরছে? ই পরিমাণ সরছে, 2E নিব কেন? স্যার তার উপরের চিত্রটাতে যেখানেই নাও, ওইটা তো একটা একটা যতটুকু প্রসারিত হয়েছে, আর একটা কি হয়েছে? সংকুচিত হয়েছে। এই পরিমাণে একটা প্রসারিত হয়েছে, আর একটা সংকুচিত হয়েছে, দুইটাই একই সাথে বাধা দানকারী বল দিছে। দুইটার বলেই কোন দিকে কাজ করছে? এই দিকে কাজ একই করছে। হ্যাঁ, জি স্যার। তাহলে এইখানে কাজ করবে দুইটার বলেই। সেটা কত? কেপি ইন্টু ই, এটাই এফ। জি স্যার মোট বুঝছি। মোট বাধা দানকারী বল তো আছে, সেম আছে। তাহলে গেল আমাদের সমবায় গেল। এখন সমবায়ের একটা ম্যাথ দিই। K1 ইকুয়াল টু 100, K4 ইকুয়াল টু 150, K2 ইকুয়াল টু 350, K3 ইকুয়াল টু 400।
এম ইকুয়াল টু হলো 10 কেজি। তাহলে টি কত, দোলনকাল কত হবে? 4টা স্প্রিং আছে এখানে, K2 আর K3 কিতে আছে, তাহলে কেএস কত? 1/K2 প্লাস 1/K3 ইনভার্স। তাহলে K2 ইন্টু K3 ডিভাইডেড বাই K2 প্লাস K3, তাহলে 350 ইন্টু 400 ডিভাইডেড বাই 750, কত আসে এটা? 186.667। 186.667। তাহলে বাকি তিনটা কিটা থাকবে? প্যারালালস। Kp ইকুয়াল টু K1 প্লাস Ks প্লাস K4, তাহলে 100 যোগ 186.667 যোগ 150, তাহলে t ইকুয়াল টু আসবে টুয়াইস পাই রুট ওভার m বাই Kp। Kp কত আছে? Kp 300 400 না 436.77 স্যার। 436.667, তাহলে আসতেছে টুয়াইস পাই রুট ওভার 10 ডিভাইডেড বাই 436.667। 0.951 আসে। 0.951। তো সেকেন্ড না স্যার? ও আচ্ছা আচ্ছা, সেকেন্ড। তো ব্যাক দিতে সেকেন্ড, এত সেকেন্ড। এই হলো আজকের আমাদের আলোচনা। কালকে আমরা 1-2টা ম্যাথ করব, স্প্রিং এর ম্যাথ করে আমরা ওই যে আজকের যে প্রবলেমটা এটাই করব, দেখব। তারপরে হয়তো আমরা সরল দোলকের অংশ দেখব আর কি। সরল স্যার দোলক স্যার বলো। স্যার ওই যে স্যার দুইটা ব্লক যেটা ছিল স্যার, ওখানে একটা স্যার কোয়েশ্চেন ছিল স্যার। কোনটা? স্প্রিং এর সাথে দুইটা ব্লক ছিল স্যার, একটার পর একটা। হ্যাঁ এটা। তো এখানে আমি স্যার ক্যাপিটাল এম এর ক্ষেত্রে স্যার যদি লিখেছি মানে স্যার দোলনকাল না লিখে রয়েছে স্যার কে এ মাইনাস মিউ এম জি টু ক্যাপিটাল এম মিউ জি, ওখান থেকে স্যার এর মানটা বের করি, বিস্তারের মানটা, তাহলে কি হবে? কোনটা? স্যার ক্যাপিটাল এম এর জন্য বাইর করলাম স্যার, মানে ওটা নিট ফোর্স কতটুকু কাজ করবে সেখান থেকে। নিট ফোর্স কতটুকু কাজ করবে? এফ ম্যাক্স হবে হলো এম প্লাস এম এম এক্স, তাহলে এম প্লাস এম এই মিউ টু জি, এটাই। এছাড়া কেমনে বের করতে পারি? তো ওটাকে স্যার কে দিয়ে ভাগ করলে তো স্যার ওই অ্যামপ্লিটিউড বের হয়ে আসবে। একই তো কথা। আচ্ছা স্যার ঠিক আছে। হ্যাঁ একই, হ্যাঁ বের হয়ে আসবে। এখানে করলে বের হয়ে আসবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই। আমরা কালকে হয়তো অর্ধেক ক্লাস স্প্রিং এর ম্যাথ করব, পরে আমরা সরল দোলকে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে। স্যার লাস্ট ম্যাথটা স্যার একটু একটু স্ক্রল করবেন প্লিজ। দাঁড়াও। স্যার টি বাই মানে টি বনাম রুট এল আর টি স্কোয়ার বনাম এল, এই দুইটার তো এই লেখচিত্রের ঢাল তো ভিন্ন হবে স্যার। হ্যাঁ ভিন্ন হবে, স্কোয়ার করে দেওয়াতে ঢালেরও তো স্কোয়ার হয়ে যাবে না? জি স্যার। আর হ্যাঁ। স্প্রিং এর যে স্যার ভর যুক্তি স্প্রিং এর প্রমাণটা স্যার এটা দিয়েছিলেন আর স্যার? না 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 দেইনি, দিব দেইনি। ওকে স্যার। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। ক্লাস নোটটা একটু শেয়ার করে দিবেন। হ্যাঁ হ্যাঁ দিব, ক্লাস নোট গ্রুপে দিয়ে দিব। আচ্ছা স্যার রেকর্ডটা একটু দিবেন। রেকর্ড ওই করলে কেউ করলে সেটআপ কি রেকর্ড করছো?
ওইটা তো সমস্যা না, ওটা তো পরে আসবে। আচ্ছা ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ কালকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম।